সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ শেষ করা যাক মহাশ্বেতা দেবী রচিত 1084 মা। শুরু করছি অন্তিম পর্ব। ব্রতী কিছুই বলেনি। তুলি থাকলে সে টেবিলে বসে খেত না। তুলি যতক্ষণ বাড়ি থাকতো কথা বলতো না। এখন মনে হয় ব্রতী সবই জেনেছিল। বোধহয় ভেবেছিল যার সবচেয়ে বেশি ক্ষুব্ধ হবার কথা সেই সুজাতাই যখন নীরব রয়েছেন তখন সে কোনো কথা বলবে না। কিন্তু সুজাতার বিষয়েও তার আনুগত্য বোধে নিশ্চয়ই ফাটল ধরেছিল। নইলে বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল কেন? সুজাতা ব্রতীকে কোনোদিন বলতে পারবেন না কেন তিনি চুপ করেছিলেন। ব্রতীর দিকে চেয়ে ব্রতী মানুষ হোক, পড়া শেষ করুক, তারপর ব্রতীকে নিয়ে চলে যাবেন ভেবে সুজাতা সব সহ্য করেছিলেন। ব্রতী তা জেনে গেল না। জানলেও কি সে পথ বদলাতো? বদলাতো না। বদলাতো না জানেন বলেই ব্রতী তার প্রিয়তম সন্তান। ব্রতী ছোটবেলায়ও মার মনের একটা দিক যে শূন্য তা বুঝতো বলেই মাকে বলতো, বড় হলে আমি তোমাকে একটা কাচের বাড়িতে রেখে দেব, ম্যাজিক কাচের বাড়ি মা, তুমি সবাইকে দেখতে পাবে, তোমাকে কেউ দেখতে পাবে না। সেই জন্য ক্লাস 10-এ তোমার প্রিয় মানুষ রচনা লিখতে আমার মা বলে রচনা লিখে এসেছিল। সেই ব্রতী যে কেটে গেলে রক্ত দেখলে ভয় পেত, আবার সহ্য করত ঠোঁট টিপে। ব্রতীর মুখে আঙুল বোলাবেন, আদর করবেন, চোখ বুজে শেষবার আঙুল বুলিয়ে দেখবেন অনুভবে নাকের খাঁজ, ভুরুতে কাটা দাগ, মুখের রেখা, এমন অক্ষত একটি জায়গাও ব্রতীর মুখে ছিল না। শুধু তো হত্যা উদ্দেশ্য নয়, হত্যাকে বিলম্বিত করা, পৈশাচিক উল্লাসে মৃত্যুমান মানুষের ছটপটানি দেখা, সবই হত্যার প্যাটার্নের অমোঘ অঙ্গ। হত্যা করা যায়, শাস্তি হবে না, কেননা ঘাতকরা অত্যন্ত চতুর। এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আর কোন সমাজে হতে পারে? যারা তরুণদের হত্যার মন্ত্র দিয়েছিল তাদের কেন কেউ চিনিয়ে দেয় না? তাদের গায়ে কেন কাঁটার আঁচড় লাগলো না? এমন দুর্বোধ্য কেন সবকিছু? আজ কি তারা সক্রিয়, অসম্ভব সক্রিয়? নন্দিনী বলেছে কিছুই কোয়াইট নয়। সুজাতা তা শুনেছেন। ওরা সহস্র প্রলোভন দেখায়, নখের নিচে ছুঁচ রেখে হাজার বাতির আলো, জঘন্যভাবে দেহের গোপন জায়গায় নির্যাতন, কত শত অত্যাচার করে, তাতেও ব্রতীর মতো ছেলেরা নতি স্বীকার করে না, আজও করে না। তখন জেসি থেকে পিসি, জেল থেকে ফের পুলিশের হেফাজত, তারপর ফাইল বন্ধ, দাড়ি। অজয় দত্তের মা বলেছিলেন এবার হাবুল দত্তের ফাইলটাও বন্ধ করে দিতে পারেন। হাবুল ওরই অ্যালায়াস। সঞ্জীবনের দিদিকে ওরা বলেছেন মাকে ছবি দেখাবেন, 1 মাস বাদে আসুন। 72টা ছবি উঠবে রিলে, আপনার ভাই তো সবেই 30 নম্বর। মাসখানেক রিলটা ফুরোক, তখন ছাপা হবে। রেলিং ধরে ধরে উঠলেন সুজাতা। এই রেলিং চড়ে ছোটবেলা পেছনে নামতো ব্রতী। হেম দুধের গেলাস হাতে সিঁড়ি ভেঙে উঠত, ব্রতী পিছনে নামতো। হেম উপরে উঠত, ব্রতী আবার ছুটে উঠত, আবার নামতো। বড় হয়ে এই রেলিং এ হাত রেখে কতবার নেমেছে ব্রতী। কিন্তু এ বাড়ির কোথাও ব্রতী নেই। ব্রতী আজও আছে অন্যান্য জায়গায়, ফুটপাতের লাল গোলাপ ফেস্টুনে, পথের আলোয়, মানুষের হাসিতে, সমুর মার মুখে, নন্দিনীর চোখের নিচের চিরস্থায়ী ছায়ায়। সুজাতা ব্রতীকে কোথায় খুঁজে পেবেন? তার শরীরে যে আর বয় না। ব্রতী কোথায় কোথায় ছড়িয়ে আছে বলে সুজাতা কি তাকে খুঁজে খুঁজে তুলির ঘরে ঢুকলেন। তুলি আর নিপা একরকম গাঢ় নীল বেনারসি পরেছে, একরকম স্টোল। আজকের বিশেষ দিনে 2 মেয়ে ও বিনিকে এই শাড়ি ও স্টোল দিব্যনাথের বিশেষ উপহার। 3টে শাড়ি 3টে স্টোল 900 টাকার উপর। 900 টাকায় সমুর মার মতো মানুষের বহু অভাব দূর হয়ে যায়। তুলি আর নিপা তার দিকে তাকালো। আয়নায় 3 জনের ছায়া। সুজাতা দেখলেন তার শাড়িতে ভাঁজ, চেহারা অবসন্ন, কাঁচা পাকা চুল বিবস্ত্র। তুলি ও নিপা সুসজ্জিত, সুন্দর। দুজনের মুখের ভাবই তৃপ্ত হতে পারত, কিন্তু ওদের মুখের অতৃপ্তি ও অসন্তোষ প্রসাধনে ঢাকা পড়েনি। তুলি, তোর গয়না।
সুজাতা ব্যাগ খুলে গয়না বিছানায় ঢাললেন, কয়েকটা তুলে আবার ব্যাগে রাখলেন। ওগুলো সরিয়ে নিচ্ছ কেন? নিপা আর বিনিকে যা যা দিয়েছি তোকেও তাই দিলাম। দেখলে দিদি, আমি বলিনি? নিপা একই সঙ্গে মিহি আদুরে উদার ক্ষমা ভরা গলায় বলল, ওগুলোও তুমি তুলিকে দাও মা, আমি কোনো ক্লেমই করব না। সত্যি? তোর ক্লেমের কথা আসছে কোথা থেকে? বিনিকেও তো দিয়েছ। ব্রতী থাকলে ব্রতীর বউকে দিতাম, একটা সুমনকে, একটা তোর মেয়েকে দেব, অন্যগুলো যা হয় করব। তুলি ক্রুদ্ধ হিসিস চাপা আক্রোশের গলায় বলল, আশ্চর্য! তুমি জানো আমি অ্যান্টিক জুয়েলারি কিরকম ভালোবাসি। টনি এগুলো মডেল করে কস্টিউম জুয়েলারি বানাবে, বাইরে পাঠাবে, সবই তুমি জানতে। তুই বলেছিলি, আমি শুনেছিলাম। এখন আমি মত বদলেছি, কিন্তু কেন? এমনি তো ঠাকুরমার দেওয়া, বাবার দেওয়া সব গয়নাই দিয়ে দিলাম। এগুলো আমার বাবার দেওয়া, আমার কাছে থাক। চমৎকার বিবেচনা। এগুলো অন্যদের দেব ঠিক করেছি। এগুলো না দিলেও পারো, না নিতে ইচ্ছে হয় ফেলে দে। আজ তোর সঙ্গে বেশি কথা বলবো না। তুলি, চেঁচাস না, সকালে যথেষ্ট চেঁচিয়েছিস। কে বলেছে? হেম? হ্যাঁ, তুমি এ বাড়িতে যে কদিন আছো হেমকে একটি কথাও বলবে না। হেমকে আমি আমার খরচে রেখেছি, তোমার বাবা রাখেননি। হেম ব্রতীকে মানুষ করেছিল। ও যে কদিন থাকবে তোমার ইচ্ছে হলে ভালো ব্যবহার করবে, কিন্তু খারাপ ব্যবহার করতে পারবে না। আজকের দিনে, ব্রতীর জন্মদিনে ও সকাল থেকে কাঁদছে জেনেও তুমি যে ব্যবহার করেছো তার ক্ষমা নেই। আজকের দিনে? আজকের দিন সম্পর্কে তো তোমার ভারী সেন্টিমেন্ট, তাই সারাদিন বাইরে কাটিয়ে এলে। তারিখটা তোমরা আমার মতে ঠিক করনি, টনির মার কথায় করেছো। আমি যে ফিরেছি সেটাই যথেষ্ট মনে করো। নিপা বলল, আমার কথাও তো ভাবতে পারতে মা, আমি তো রোজ রোজ ডে স্পেন্ড করতে আসি না। সুজাতা হাসলেন, বললেন, তুই সারা বছরে কদিন আমার কথা ভাবিস? এই রাস্তা ধরে গাড়ি চালিয়ে সর্বত্র যাস, অমিত ট্যুরেই থাকে, তুই ঘুরেই বেড়াস। জ্যোতির টাইফয়েড হলো, সুমনের জন্মদিন গেল, তুই একবারও আসতে পারিসনি। তোকেও দোষ দিই না আমি, এরকমই হয়। তবে তুই আসবি বলে আমি বসে থাকবো আশা করতে পারিস কি? তুমি আর কথা নয় তুলি, আমি তৈরি হতে যাচ্ছি। নিজের ঘরে গেলেন সুজাতা, আলমারি খুললেন। শরীরের প্রত্যেকটি শিরা ও স্নায়ু বলছে না না না, কিন্তু আজকের সন্ধ্যায় কর্তব্যটুকু করতেই হবে। সলিটারি সেল। সুজাতা প্রত্যেককে বুঝিয়ে দিয়েছেন, যে যা করে করুক, তিনি অবিচল থাকবেন কর্তব্যে। নিজেকে নিজেই কারাদণ্ড দিয়েছেন। এখন কি কারাগার ভেঙে বেরোনো যায়? সাদার উপর সাদা বুটি তোলা কালো পাড় ঢাকাই শাড়ি, সাদা জামা বের করলেন, আলমারি বন্ধ করলেন, বাথরুমে ঢুকলেন। দরজা বন্ধ করে শাওয়ার খুলে মেঝেতে বসে পড়লেন সুজাতা। যত শীত হোক, ব্যথার জন্য শীত করছে না। ঠান্ডা জলে শরীর জুড়িয়ে যাচ্ছে, বরফের মতো ঠান্ডা জল। বরফ, আইস স্ল্যাব। বরফের স্ল্যাবে সদ্য মৃত রক্তাক্ত শরীর ফেলে রাখলে রক্ত বন্ধ হয়। ঠান্ডা জল, শীতল, ব্রতীর আঙুলের মতো। ব্রতীর কপালের, বুকের, হাতের মতো ঠান্ডা কোনো শীতলতা হতে পারে না। আজ সারা দিন ব্রতীর সঙ্গে ছিলেন। ব্রতীর আঙুল কি ঠান্ডা, হিম শীতল চোখের পাতা, নির্মিলিত ঘন কালো পল্লব চোখের, তামাটে হয়ে যাওয়া ফর্সা রং, চুল ঠান্ডা, বরফ জলে ভেজা। ঠান্ডা, শীতল শীতল, হিম হিম। আজ সারাদিন ব্রতীর সঙ্গে ছিলেন। শ্মশানে রাত্রির পুলিশ পাহারায় ব্রতী। শ্মশানে ফ্লাইট লাইট, দেওয়ালে লেখা নামের পর নাম, নাম নাম নাম। অ্যালুমিনিয়ামের দরজা ধড়াস করে নামলো। ব্রতী। বিদ্যুৎ বন্যিতে ভেতরে ব্রতীকে শেখা হচ্ছে। সারাদিন ব্রতীর সঙ্গে ছিলেন। ছাই নেন, অস্থি নেন, মাটি দিয়া ধরেন, গঙ্গায় ফেলাইতে হইবে, ব্রতীর সঙ্গে ছিলেন সারাদিন। শাওয়ার বন্ধ করলেন, পরের পর সব করে যেতে লাগলেন। স্নায়ু, শিরা, হৃৎপিণ্ড, রক্ত বলছে না না না। সুজাতা গা মুছলেন, মাথা মুছলেন, কাপড় ছাড়লেন, গায়ে পাউডার মাখলেন, কাপড় জামা সব পরলেন। ভিজে চুলই বাঁধতে লাগলেন হাত ফিরিয়ে। প্রতি বলল, সব সময় কেমন করে কর্তব্য করো মা?
সব সময়ে কর্তব্য করতে হবে, এভাবেই সুজাতাকে তৈরি করা হয়েছিল। এভাবেই সুজাতা তৈরি হয়েছিলেন, এভাবেই তিনি নিজেও তৈরি করে চলতেন। কিন্তু আজ মনে হচ্ছে সব বাজে খরচ, নিজের অপচয়। কাকে তিনি সাহায্য করতে পেরেছেন? দিব্যনাথ, নিপা, তুলি, কাউকে নয়। দরজা খুললেন, ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালেন। চোখের নিচে কালি, থাকুক। নন্দিনীর চোখের নিচে, অন্ধপ্রায় চোখের নিচে কি প্রগাঢ় কালিমা, পাহাড়ের নিচের চির ছায়ার মতো ছায়া ঢালা। নন্দিনীর কাছে আর যাবেন না সুজাতা, আর যাবেন না সমুর মায়ের কাছে। ব্রতীকে তিনি কোথায় খুঁজে বেড়াবেন? নাকি একদিন তিনিও আর খুঁজবেন না? সব মিটে যাবার পর দিব্যনাথ ছেলে মেয়ের কাছে হো হো করে কেঁদেছিলেন, বলেছিলেন, তোমাদের মার চোখে জল নেই, আনন্যাচারাল ওম্যান। তার চোখে জল নেই। একদিন কি আসবে যেদিন সুজাতা যে কোনো জায়গায় যে কোনো লোকের কাছে বসে কাঁদবেন, বলবেন ব্রতীর নাম? ভাবতেই ভয় করলো, শিউরে উঠল বুক। ব্রতী কি সেদিনই মরবে? এখনো কি তার দুঃসহ শোকের বন্দিত্বে ব্রতী বেঁচে নেই? এখনো যে সব কোয়াইট নয়, জেলের পাঁচিল উঁচু, নতুন নতুন ওয়াচ টাওয়ার, বন্দীদের জন্য বড় ফাটক অব্দি খোলা হয় না। মাঝরাতে ভ্যান আসে, রেডিও সিগন্যাল দেয়, ওপর থেকে ক্রেন নামে, জন্তুর মতো বন্দীকে যন্ত্রে নিখে, যন্ত্রের নখে আঁকড়ে ক্রেন উপরে উঠে যায়, জেলের ভেতর নামিয়ে দেয়। অষ্টমী পুজোয় উন্মত্ত কলকাতা। গুলি, কালো গাড়িগুলি পালাবার চেষ্টা। গুলি হাবলু দত্তের ফাইল বন্ধ করে দিতে পারেন, গুলি ফাইল বন্ধ। একটি পাহারা ঘেরাও সব যাত্রা, পেছনে ক্রুদ্ধ ভীষণ সংকল্পে কঠিন মুখে সব যাত্রীরা হাঁটছে, তরুণ তরুণ মুখ। ব্রতীর কথা তেমন করে সুজাতা বলে বলে সহজ হবেন, শোককে করে নেবেন আটপৌরে। সাদা শাল নিলেন, চটি পড়লেন, জল খেলেন। দরজায় টোকা, বিনি মুখ বাড়ালো। ঠিক তুলি ও নিপার মতো চুল বাঁধা, এক রকম শাড়ি, এক রকম স্টোল। এখন এরা সকলের মতো হতে চায়, শুধু নিজের মতো হতে চায় না। এর নামই ফ্যাশন। মা, হয়েছে? হ্যাঁ। সুমন কি করছে? আয়ার কাছে, এখন ঘুমোবে। চলো নিচে চলো। সুজাতা আলো নেভালেন, বেরিয়ে এলেন। ভেতর থেকে স্নায়ু, শিরা, হৃৎপিণ্ড বলছে না না না, কিন্তু সুজাতা সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। যা ভালো লাগে না তাও করে চলার নাম কর্তব্য করা। নিজে খুব কর্তব্য করেন বলে মনের কোথাও কি খুব অহংকার ছিল? প্রতি বলেছিল নিপার মেয়ের জন্মদিনে যাওয়ার ব্যাপারে, সুজাতাকে বলেছিল চোখের ডাক্তারের কাছে যাওয়া বেশি দরকার। নিপা দুঃখিত হবে। দুঃখিত হবে না মা। সুজাতা কিছুই বলেননি। দিদি দুঃখিত হবে এটা কনভেনশনের কথা। দিদির দুঃখ অথবা সুখ যে তোমার বা আমাদের কোনো ব্যবহারের উপর নির্ভর করে না, তা তো তুমি জানোই মা। তবে কেন চোখ দেখাতে যাবে না? ব্রতী জানতো, সব জানতো। জানতো বলে সকলকেও অত সহজে বরবাদ করে দিতে পেরেছিল। সেসব দিয়েও বেরিয়ে গিয়েছিল, ফিরেও এসেছিল। সুজাতাকে বলেছিল চলো চোখের ডাক্তারের কাছে। তুই যাবি? হ্যাঁ চলো না। চোখে অ্যাট্রোপিন দিয়ে সুজাতা একা একা যাবেন, কষ্ট হবে, সেই জন্যই ব্রতী ওকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে। তারপর সুজাতাকে নিপার বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। ভেতরে যাবি না? ব্রতী হেসেছিল, কথা বলেনি। সেদিন ও ধুতি আর শার্ট পরেছিল, প্যান্ট পরেই চলাফেরা করত, কিন্তু ধুতি পরতে ব্রতী খুব ভালোবাসত। শুধু সুজাতার চোখের ব্যাপারে নয়, যখন ব্রতী একেবারে অন্যরকম হয়ে গেল তখন কোনো কোনো কথা ওর একারই মনে থাকত। ব্রতী মারা যাবার পর সেই যে সকালে সুজাতা কাঁটাপুকুরে যান, ফিরতে তার অনেক দেরি হয়েছিল। তিনি ভেবেছিলেন স্বভাবতই ব্রতীর দেহ তার হাতে দেবে পুলিশ, কিন্তু তা দেবে না, কোনো সময়ই দেবে না শুনে তিনি একবার অবাকও হননি। অবাক হবার ক্ষমতা তার ছিল না। ফিরে এসেছিলেন, তারপর খবর পেয়ে আবার চলে গিয়েছিলেন। দিব্যনাথের ঘোরাঘুরি কাকুতি মিনতির ফলে পোস্টমর্টম সকলেরই আগে তাড়াতাড়ি হয়েছিল। লাশ ঘরে ডাক্তার তখন ফরমালিনে মুছে নগ্ন শরীর বিদ্যুৎ গতিতে চেরাই ফোড়াই করে দিত। না দিলে
চলতো না। তখন কত যে ভ্যান কাটা পুকুরের দিকে আসতো দিনে রাতে। বিকেল থেকে শ্মশানে গিয়ে বসে থাকলেন সুজাতা, বাড়ি ফিরলেন রাত দুপুরে। যখন ফিরলেন তখন নিস্তব্ধ বিমূঢ়, কিভাবে ঘটনাকে ব্যাখ্যা করা যাবে সেই সমস্যায় চিন্তাকুল। বাড়িতে হঠাৎ সমুর মার মতো স্বাভাবিক শোকে হেম কেঁদে ফেটে পড়েছিল। মাথা ঠুকে 7 দিনেরটি আমার হাতে তুলে দিয়েছিলে। তোমার বাঁচার কথা ছিল না গো মা, আজ তারে কোথায় কে এলে? বলেছিলে কে তোমার শত কাজে বিস্মরণ না হয় বাতের ওষুধটুকু এনে দেবে। কে বলবে আস্তায় দেবে, অ্যাকশন নিয়ে হেঁটে যেতে আছে। রেক্সো করে যেতে যাননি, কে রেক্সো ডেকে তুলে দেবে গো? এ সুজাতাকে সেই রাতে সবকিছু শেষ হয়ে যাবার পর বাড়ি ফিরতে কোলে মাথা নিয়ে বসেছিল হেম, শুধু হেম। ব্রতী হেমকে সবসময় কত যে দেখত, অথচ দিব্যনাথ বলতেন আনফিলিং শান। সুজাতার বলতে ইচ্ছে হলো, আজ আমি সিঁড়ি দিয়ে নামতে পারছি না ব্রতী। ব্রতীকে বলতে ইচ্ছে হলো, তুই যে বলতি সবচেয়ে কঠিন নিজের মতো হওয়া, আমি আজ নিজের মতো করে যদি চলতে পারতাম ব্রতী। কিন্তু সবসময় যদি নিজের ইচ্ছে মতো চলতে পারতেন তাহলে তো ব্রতী আসতই না পৃথিবীতে। ফর্সা নরম রেশম চুল, জন্ম চুলও পৈতেতেও ফেলেনি, মূল্য ধরে দেওয়া হয়েছিল শুধু। সুজাতার হাত চেপে না ধরে কোনোদিন রাস্তা পেরোয়নি ছোটবেলা সেই ব্রতী। সুজাতা মাথা নাড়লেন। সামনের ড্রয়িং রুম, লোকজনের কথা, হাসি, হররা। পৃথিবীটা কি শুধু মৃতদেহের তৈরি? যে মৃতরা খায়, ঝগড়া করে, লোভে ও লালসায় উন্মত্ত হয়, যারা শ্রাদ্ধের হয় না, যাকে ব্রতী ভালোবাসতে পারে, যারা শ্রদ্ধেয় হয় না, যাকে ব্রতী ভালোবাসতে পারে। ব্রতী শ্রদ্ধা করতে চায়, ভালোবাসা পেতে চায়, এখনো চায়, কেননা এখনো কিছুই কোয়াইট নয়। অশান্ত, অস্থির, ক্ষুব্ধ, যন্ত্রণার্ত, বিদ্রোহী, অসহিষ্ণু সময়। সুজাতা পর্দা সরিয়ে ঘরে ঢোকেন। মিসেস কাপাডিয়া ওর গুরুর কথা বলছিলেন। একটু দূরে নিপা হাতে স্কচ নিয়ে এর পেছনে তার পেছনে মুখ লুকোচ্ছে, খিলখিল করে হাসছে। ওর পিস্তত দেওর বলাই দত্ত কাঁটায় একটা মাংসের টুকরো নিয়ে ওকে তাড়া করছে। নিপার মুখে ও মাংসটা গজে দিবেই দেবে। টনির বোন নার্গিস গেরুয়া নাইলন উলের অত্যন্ত আট জামা ও প্যান্ট পরে একটু একটু করে নাচছে আর ঘাড় ঘুরিয়ে কার সঙ্গে কথা বলছে। নার্গিস গুরুর ভক্ত সেবিকা, ও ভারতবর্ষে স্বামীর ধর্ম প্রচার করবে। নার্গিসের এক হাতে লেমন কার্ডিয়াল। অত্যধিক মদ্যপানের জন্য তো নার্সিংহোমেই থাকে ডিপসোম্যানিয়া রোগী। শুধু বিশেষ বিশেষ দিনে বেরিয়ে আসে, তবে গেরুয়া পড়তে ভোলে না। বিনিকে দেখা যাচ্ছে না। তুলি নিপার বর অমিত, টনির বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে চেঁচিয়ে হেসে উঠল, তারপর গাল পেতে দাঁড়ালো। টনি ওর গালে চুমু খেলো। কে ছবি তুললো ওদের? মিসেস কাপাডিয়ার হাতে টল স্কচ। সুজাতা ও অন্যরা ওর কথা শুনছেন। সুজাতার মুখে স্মিত হাসি, মাথা কাজ করছে না, শরীর অবসন্ন। যে কোনো স্বামীকে দেখলাম, মাই ডিয়ার, তুমি বিশ্বাস করবে না, সামথিং ইন মি কট ফায়ার জ্বলে উঠল। তখনই আমি দেখতে গেলাম স্বামীর মাথার পেছনে হ্যালো, ঠিক যেন আলো জ্বলছে। আলোটা গ্রু ব্রাইটার অ্যান্ড ব্রাইটার, যেন 1000 suns। ফেল্ট মোড়া ঘরে কুশকে ওরা স্ট্র্যাপ করে ফেলে রেখেছিল। মুখের ওপর মাথার দিক থেকে 2000 ওয়াটের বাতি জ্বলছিল আর জ্বলছিল। কুশের 10টা আঙুল থেকে নখ তুলে নেওয়া হয়ে গিয়েছিল। শরীরের প্রত্যেকটা স্নায়ু কেন্দ্রে সূচ বেঁধানো হচ্ছিল আর তুলে নেওয়া হচ্ছিল। 48 ঘন্টা, তারপর 72 ঘন্টা, তারপর বলা হয়েছিল ইউ আর ফ্রি। বের করে বাড়িতে আনা হয়েছিল। তারপর বাড়ির সামনে নামিয়ে কুশকে গুলি করা হয়। ওর চোখের মনি গলে গিয়েছিল, কিন্তু মিসেস কাপাডিয়া হাজার সূর্যের জ্যোতি দেখেও দৃষ্টি হারায়নি। অন্তর্দৃষ্টি তার খুলে গিয়েছিল। The Swami was flying his own plane. He just looked at me আর বললেন, এসো আমার কাছে এসো। Meet me at Miami. আচ্ছা, আমি যে মায়ামি যাব তা কেমন করে জানলে বলো ডিয়ার? বললেন, ইউ আর দ্য গার্ল ইন দ্য বুক ইউ আর ক্যারিং। কি বই তা জানো ডিয়ার? ব্ল্যাক গার্ল ইন সার্চ অফ গড। আমি ব্ল্যাক ছিলাম ডিয়ার, আমার সোল ব্ল্যাক ছিল। I found my God and all was light
ইন বোথ সেন্স, আলো আর হালকা। নন্দিনীর ভেতর কি যেন একটা মরে গেছে। মরে গেলে মানুষ ভারী হয়ে যায়। ব্রতির হাতটা কি ভারী ছিল। অনুভূতি মরে গেলেও বোধহয় সব দেহের মতো গুরুভার হয়ে যায়। সেই মৃত অনুভূতির ভার টানছে বলেই কি নন্দিনী পা টেনে টেনে চলে? আর স্বাভাবিক হবে না, ও স্ত্রী হবে না, জননী হবে না। যারা পথের আলো থেকে, মানুষ থেকে প্রতিটি ধুলোকে ভালোবেসেছিল, তারা কোনোদিন জননী হবে না। যারা সন্তানের সঙ্গ সহ্য করতে পারে না, পুরুষ থেকে পুরুষ, মদ থেকে হাসিস পালিয়ে পালিয়ে বেড়ায়, তারা স্নেহহীন, ভালোবাসাহীন জীবনে শিশুদের আনবে শুধু অপচয়। সেই থেকে স্বামী আমার গুরু, নট অনলি মাইন। সারা দুনিয়ার মানুষ একদিন স্বামীর ডিসাইপল হবে, লাইক বিবেকানন্দ। আমেরিকা হ্যাজ ডিসকভার্ড হিম, নাও ইন্ডিয়া উইল নো হিম। যিশু মিত্র হাঁ করে মিসেস কাপাডিয়ার কথা শুনছিলেন। তিনি সুজাতাকে বললেন, আলাপ করিয়ে দিন আমায়, জাস্ট ডু। I am dying to know her, please do. মিসেস কাপাডিয়া, যিশু মিত্র আমাদের বন্ধু, সো প্লিজড। মলি মিত্র ফিসফিসিয়ে সুজাতাকে বললেন, ভেবেছে তুমি ইংরেজি জানো না, তাই বাংলা বলছে। হাউ ফানি! কি পরে এসেছে দেখেছো? ইনসাফারেবল বিচ। হিরে দেখাচ্ছে আমাকে। মিসেস কাপাডিয়া হিরে কথাটা শুনলেন, হাসি মাখা উজ্জ্বল চোখে মলির দিকে তাকালেন। বললেন, ডায়মন্ড পড়তেই হবে। স্বামী বলেন, হিরে হচ্ছে সোলের সিম্বল, পিওরিটি। হাউ নাইস! কিন্তু তোমার আমি মাপ করে নি ডিয়ার। ওয়াই? ডগ শোতে তুমি আমায় গোল্ডেন রিট্রিভারকে প্রাইজ নিতে দাওনি। আমি নয় রোভার। ইয়েস, আমি এত রেগে গেলাম, কিন্তু when I saw your dog, সুজাতার দিকে ফিরে বললেন, তুমি বিশ্বাস করবে না ডিয়ার, সামথিং ইন মি ম্যাড উইথ এনভি। যিশু মিত্র বললেন, স্বামীর কথা বলুন। তিনি গড, তিনি অলমাইটি। হি ওয়ান্টস ইন্ডিয়া টু হ্যাভ দিস পভার্টি। তাই লোকের এত সাফারিং। when he wills সবাই রিচ হবে। সত্যি? নিশ্চয়ই। যখন টনি আর তুলির বিয়ের কথা জানালাম, ধ্যান করে বললেন, মেয়েটি ভেরি ভেরি আনহ্যাপি। ওদের বাড়িতে একটা ইভিল ছায়া পড়েছে। বললেন, নিশ্চয়ই। বললেন, টনি আর তুলি যখন স্টেটসে যাবে, তখন উনি কয়েকটা ফুল দেবেন, সেগুলো বাড়ির চারদিকে পুঁতে দিতে হবে। মলি মিত্র হঠাৎ সুজাতাকে বললেন, তুমি কি করে কনভার্ট হবে সুজাতা? তোমার গুরু আছেন না? কনভার্ট কেন মিস্টার চ্যাটার্জি? যে বললেন হোল ফ্যামিলি স্বামীর বিলিভে কনভার্ট হবে। জানি না তো, গুরু থাকতে কি গুরু বদলানো যায়? আমার কোনো গুরু নেই মলি। আহা, রুনু আর ব্রতি একবার গেছিল না যখন ওরা স্কুলে ছিল পরীক্ষার ফল জানতে? উনি শাশুড়ির পুরুত ছিলেন। শাশুড়ি ওকে দিয়ে ঠিকুজি করাতেন। লক্ষ্মীশ্বর মিশ্র ব্রতির ঠিকুজিও করেছিলেন। ব্রতির ঠিকুজি কি বার করে দেখেননি সুজাতা? দীর্ঘায়ু, অবদ্ধ, ব্যাধি ভয়হীন, আঘাত শঙ্কাহীন। সুজাতা ঠিকুজিটা ছিঁড়ে ফেলে দেন। মলি মিত্র মিসেস কাপাডিয়াকে বললেন, ইউ নো হার ইয়াঙ্গার সন ব্রতি। সুজাতা বললেন, মিসেস কাপাডিয়া, আমি একটু ওদিকে যাই। 3টি টল হুইস্কির পর মিসেস কাপাডিয়ার মন অত্যন্ত টলটলে। চোখে রুমাল দিলেন উনি। আই নো ডিয়ার হাউ ইউ মাস্ট বি সাফারিং। স্বামী কি বলেছেন শোনো ডিয়ার। নিশ্চয়ই। সুজাতা উঠে গেলেন। যিশু মিত্র বললেন, আজই তো তার ডেথ অ্যানিভার্সারি। সত্যি? মলি মিত্র বললেন, দ্যাট বয় ব্রতি, আই নেভার ট্রাস্টেড হিম। সেদিন যখন বাড়ি থেকে বেরোয় কি বলেছিল জানেন? বলেছিল রুনুর কাছে থাকবে রাতে। অথচ ফার্স্ট ইয়ারের পর থেকে রুনুর সঙ্গে ওর কন্ট্যাক্টই ছিল না। রুনুর কাছে থাকবো, অ্যাজ ইফ হি কুড বি রুনুজ ফ্রেন্ড। পরদিন তো কাগজে কিছু বেরোয়নি, মানে ব্রতির নাম। যিশু ওয়েন্ট টু ক্লাব। হোয়াট ব্লেসিং আওয়ার এরিয়া ওয়াজ ফ্রি। ক্লাবে যাওয়া যেত, নইলে কি বাঁচা যেত? আমি তো কাগজ খুলতাম না, বাড়িতে কাউকে কাগজ পড়তে দিতাম না। কি হইফাইং সব খবর। তা যিশু ক্লাব থেকে তাড়াতাড়ি ফিরে এসে বলল, জানো চ্যাটার্জির ছেলে মারা গেছে। ও, হাউ আননার্ভিং ফর ইউ। তারপর আমার দাদা, হ্যাঁ ডিসি, ফোন করলেন ব্রতি এখানে এসেছিল কিনা। শুনেই যিশু রুনুকে প্যাক আপ করলো বোম্বে। ইউ ডিড রাইট। ন্যাচারালি আমরা এলাম কন্ডোলেন্স জানাতে, তখন চ্যাটার্জি হ্যাড এ ব্যাড টাইম। হ্যাস আপ করার জন্য বেচারার কি ছুটোছুটি।
তখন আমার যা কষ্ট হতো। জানেন নিশ্চয়ই সুজাতা ইজ এ থরলি আনফিলিং ওয়াইফ। সি স্পয়েলড হার সন। নইলে এরকম ফ্যামিলির ছেলে কখনো। যিশু মিত্র বললেন, ওর কি দিন যে গিয়েছে তখন। আপনি তখন কোথায় ছিলেন? স্টেটসে। টনি এখানে। আজ মলি শেড, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফিউ এরিয়াজ ওয়ার ফ্রি। টনির বন্ধু সরোজ পালি তখন অপারেশন ইনচার্জ। ব্রিলিয়ান্ট বয়। কি কারেজ, যেভাবে ধরতো এদের। সত্যি। মলি মিত্র বললেন, কি ফুলিশনেস। সমাজের জুয়েলগুলোকে তোরা মারলি, লাভ হলো কি? তোরাও মরলি। মাঝখান থেকে অনেস্ট ট্রেডার গুলো ভয় খেয়ে এখান থেকে ক্যাপিটাল তুলে নিয়ে ভেগে গেল। টেলিং মি স্টেটস থেকে আই ফ্লু টু বোম্বে। বম্বে থেকে কেউ আমাকে কলকাতা আসতে দেবে না। কলকাতায় নাকি বড় লোক দেখলেই মেরে ফেলছে। তখন আমি কি করলাম জানেন? কি করলেন? মিসেস কাপাডিয়ার মুখ গৌরবোজ্জ্বল জলজল করে উঠল। তিনি বললেন, সুতির শাড়ি পরে সেকেন্ড ক্লাসে চড়ে কলকাতা চলে এলাম। বললাম, মাই হাজব্যান্ড অ্যান্ড মাই সান নিড মি। স্বামীর ব্লেসিং আছে। নো সোর্স ইন দ্য ওয়ার্ল্ড ক্যান কিল মি। যিশু মিত্র এই কাহিনীর উপসংহারে বললেন, সুজাতাকে লাভলি দেখাচ্ছে কিন্তু। সাদা গ্রিফ অপূর্ব। মলি মিত্র বললেন, দ্যাটস এ স্টান্ট। সুজাতা জানেন ইভিনিং এ সবাই রং পরবে। অ্যাজ এ কন্ট্রাস্ট সাদা পরেছেন। মিসেস কাপাডিয়া বললেন, কি মেকআপ ইউজ করেছে বলো তো ডিয়ার? সামথিং আনইউজুয়াল। মেকআপ? সুজাতা? ডিয়ার কাপাডিয়া, she never does. But why? She is beautiful. টনি বলল, let me introduce my beautiful mother-in-law. মা এ জার্নালিস্ট, আপনাকে দেখার জন্য মরে যাচ্ছে। টনি বাংলাতেই বলল, কলকাতার ছেলে, বাংলা ভালোই জানে। জার্নালিস্ট বলল, চমৎকার পার্টি, বিউটিফুল শাড়ি আপনার মেয়ের। মিস্টার চ্যাটার্জি সংস্কৃত বললেন, কি চমৎকার, টিপিক্যাল বাঙালি বাড়ি আপনাদের। খেয়েছেন? প্রচুর। আচ্ছা, আমি আপনার ইন্টারভিউ নিতে পারি? আমার? আমি বোম্বের একটা ওমেন্স ম্যাগাজিনে লিখি। আপনি মা, স্ত্রী, আবার ব্যাংকের অফিসার। হোম অ্যান্ড কেরিয়ার যে একসঙ্গে করা যায়। আমি অফিসার নই, বাট টনি শেড। ক্লার্ক হয়ে ঢুকেছিলাম, 20 বছরে সেকশন ইনচার্জ হয়েছি। হাউ নাইস। কাজেই আচ্ছা, আপনার ছেলে তো কিল্ড ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ এ সরোইং মাদার। না, মাফ করবেন। সুজাতা তখনই সরে গেলেন। মেয়েদের ম্যাগাজিনে সুজাতার ছবি। এ বেরিভড মাদার স্পিক্স। এরা কিছুতেই ব্রতিকে তার কাছে থাকতে দেবে না। অথচ আর সারাদিন ব্রতির সঙ্গে ছিলেন। সি মাই সান ওয়াজ। বম্বে সমাজের টপ মহিলারা, রেশের ঘোড়ার মালিক, শিল্পপতির বউ, চিত্রতারকা, সবাই সুজাতা ও ব্রতির কথা পড়ছে। সুজাতা অমিতের কাছে গেলেন। অমিত, খেয়েছো? হ্যাঁ মা। তোমার বন্ধুরা খেলেন কিনা? সবাই খেয়েছে। হুইস্কি আছে, তবু তাঁর জামাই মাতাল হয়নি দেখে সুজাতা অবাক হলেন। অমিতকে বেছে এনেছিলেন দিব্যনাথ। নিপার সেতারের মাস্টারের সঙ্গে পালিয়ে গিয়েছিল। ওকে ধরে এনে 1 মাসের মধ্যে বিয়ে দিয়েছিলেন দিব্যনাথ। অনেক খরচ করেছিলেন। দুর্বল চিত্ত, ভীতু বড় চাকুরে, বড় লোকের আদুরে ছেলে অমিত, নিপার বর। অমিতের জন্য সুজাতার দুঃখ হয়। আগেও মদ খেত না, এখন মাতাল হবার জন্যই মদ খায়। ওর বাড়িতে ওর পিস্তত ভাইয়ের সঙ্গে নিপা বলতে গেলে বসবাস করতে শুরু করার পর থেকে অমিত মদ খাচ্ছে। সুজাতা বুঝে পান না অমিত কেন ওর পিস্তত ভাইকে কিছু বলে না। এরকম পরিস্থিতি হলে স্ত্রীর সঙ্গে কথা বলে নেয় মানুষ। যদি আবহাওয়াটা হাতের বাইরে চলে গিয়ে না থাকে, তবে চেষ্টা করে কথা বলে করে নিয়ে পিস্তত ভাইয়ের সঙ্গে। বের করে দেয় পিস্তত ভাইকে, চলে যেতে বলে স্ত্রীকে। আইন আছে, আদালত আছে, ব্যবস্থা আছে। অমিত কিছুই করে না, মদ খায়। দিব্যনাথ এসব মেনে চলে জামাই ষষ্ঠীতে দুজনে আসে বাড়িতে। অমিতের গুরুদেবের কাছে বছরে 1বার 2বার যায় দুজনে। অমিত শোয় তেতলায়। দোতলায় একটা ঘরে ওদের মেয়ে এবং মেয়ের আয়া ঘুমোয়। দোতলাতেই বলাই আর নিপার পাশাপাশি শোবার ঘর। সব যেন কীটদিষ্ট, ব্যাধিগ্রস্ত, পচা ধরা গলিত ক্যান্সার। মৃত সম্পর্কের জের টেনে মৃত মানুষেরা বেঁচে থাকার ভান করছে। সুজাতার মনে হলো অমিত, নিপা, বলাই এদের গায়ের কাছে গেলেও বোধহয় সব গন্ধ পাওয়া যাবে।
এরা ভ্রূণ থেকেই দুষ্ট, দূষিত, ব্যাধিগ্রস্ত। যে সমাজকে ব্রতীরা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই সমাজ বহু জনের ক্ষুদিত অন্ন কেড়ে নিয়ে এদের সযত্নে রাজভোগে লালন করে বড় করে। যে সমাজ জীবনের অধিকার মৃতদের জীবিতদের নয়। কিন্তু বলাই কি বলছে? এখন বাপধনদের অবস্থা কি? সব তো পাড়া ছেড়ে পালিয়েছে। আরে বাবা, বরানগর বরানগর বলে কেঁদে কেঁদে ধীমান কবিতা লেখেনি। কেঁদে কি হবে? সোজা কথা, বরানগরে মোর দ্যান 100 কচিয়ে কাটলো বলে না বরানগর এখন শান্ত হয়েছে। যতদিন কাটেনি ততদিন কি টেনশনই ছিল। ধীমানকে? ধীমান রায়, যার কথা নন্দিনী বলল। সুজাতা দেখলেন একটি অত্যন্ত ফর্সা মেয়ে শালের ম্যাক্সি পরে হাতে গ্লাস নিয়ে বলাইয়ের কাঁধে হাত রাখলো। বলল, অপূর্ব লিখছে না এরা? বলাই বলল, 20,000 ছেলে জেলে বলে কাঁদুনি গাইছে ধীমান। ওসব কি বুঝি না ভাবছো? যখন অ্যাকশন কাউন্টার অ্যাকশন চলছিল তখন সব হুমকি খেয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে কাগজে কাঁদছিল। এখন সব কন্ট্রোলে। নাও হি ফিলস হি ইজ সেফ এনাফ টু রাইট। যাহ যাহ, কি যে লিখছে! সেদিন একটা কবিতা পড়ে আমার তো কান্না পাচ্ছিল। এই যে আপনার কবিতার কথা বলছি, when do you write? এত বিজি থাকেন? really you are truly committed to the cause? ধীমান রায় উত্তর 40। ভোতা চেহারা, অতি কুদর্শন, পাকা অভিনেতার মতো মুখে নিমেষে সংকোচের ভাব ফোটালেন। খসখসে মোটা গলায় বললেন, আর কিছু নিয়ে কি কবি লিখতে পারে? রিয়েলি যখন কবিতাটা পড়লাম, অনুপ দত্ত, ইউ নো হিম। অনুপ বলল, হি ফিলস। জানবেন আজ সবাই ওদের কথাই ভাবছে। ধীমান রায় অত্যন্ত নিপুণতায় মাখনের টুকরো কামড়ালেন, হুইস্কিতে চুমুক দিলেন। সুজাতা শুনেছেন যথেষ্ট মাখন খেলে হুইস্কিতে নেশা হয় না। ধীমান রায়কে দেখে বুঝলেন মাতাল হওয়া ওর উদ্দেশ্য নয়। জানি হঠাৎ নিপা বলল, অত্যন্ত হুইস্কি খেয়েছে নিপা। ওর চোখে মুখে ঔদ্ধত্য। জানো না কি? অমিত ব্যঙ্গ করলো। শিওর, একটা ওয়াস্ট আউট কবি পরের মুখে ঝাল খায়, তার কবিতায় আবার এক্সপেরিয়েন্স থাকবে। আমার ভাই মরেছিল, তখন তোমাদের সিম্প্যাথেটিক কবি কি করেছিলেন? হাইডিং বিহাইন্ড হুজ স্কার্টস। বলাই বলেনি আমায়? ব্রতিকে নিয়ে তো তুমি ফাপড়ে পড়েছিলে তখন, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তোমার। কে বলল? আমি বলছি। তুমি তো আমায় পই পই করে সাবধান করতে, নট মি। মিথ্যুক, টেক দ্যাট ব্যাক। আই ওয়ান্ট। আমি খিদিরপুরে গাঙ্গুলি বাড়ির ছেলে, তোমার মতো একটা 3 পয়সার বেশ্যার কাছে? অমিত! সুজাতা নিচু গলায় ধমক দিলেন। কয়েকটি অস্বস্তিকর মুহূর্ত বিস্ফোরক। সলতে পুড়ছে পুড়ছে পুড়ছে, বারুদের স্তূপ ছুঁই ছুঁই এই ছবে। সলতেটা বারুদ ছুল না, কেননা নিপা হঠাৎ এক ঝাঁক পাখির মতো কলকলিয়ে হাসলো। মা, তুমি যে কি! আমরা এরকম ঝগড়া দারুণ এনজয় করি। নিজেদের সংসারে করো। সুজাতা সরে গেলেন। পার্টি জমেছে, টেম্পো উঠছে, প্রায় সকলেই মাতাল। টনির বোন নার্গিস দুটো অ্যাস্ট্রে বাজিয়ে সোয়ামী সোয়ামী বলে নাচছে। যিশু মিত্র উবু হয়ে বসে হাততালি দিচ্ছেন, একটু দুলছেন। অমিত তিতিবিরক্ত হয়ে বলল, তোমার মা মায়েরই একটা স্পয়েল জয়। ও এখন স্থির করলো মাতাল হবে। নির্জলা হুইস্কি গেলাসে ঢাললো, গলায় উপুড় করলো। বলাই বলল, নিপা চলো কাটি, চলো, লেটস গো টু সরোদস। আজ ফিল্ম সেশন। ওর বাড়িতে প্যারিস থেকে আনা সব ছবি। বলাই ঠোঁটে ও গালে জিভ ঘুরিয়ে একটা অদ্ভুত শব্দ করলো। শব্দটা যেমন নগ্ন তেমন মাংসলো। শব্দটা শুনেই বোঝা গেল ছবিটা কিরকম হবে। নিশ্চয়ই উত্তেজক। চলো। ওরা বেরিয়ে গেল। ধীমান রায় অমিতকে বললেন, আপনি তো আচ্ছা লোক। কেন? বলাইয়ের সঙ্গে আপনার বউ যে ফিল্ম দেখতে গেল, তাতে আপনার কি? বলাই বেটা ক্যালেন্ডার পেলেও। আরে বাবা, আপনি মদের গন্ধে গন্ধে বড় লোকদের কাল্টিভেট করেন, তাই এসেছেন। ফ্রি মদ পাচ্ছেন, খেয়ে যান। অত মাথা ঘামাচ্ছেন কেন? বলাইয়ের সঙ্গে খিক করে চালাক শিয়ালের মতো হাসলো। বলল, বলাইকে চেনাবেন না, ও আমার পিস্তুত ভাই। ভাই? হ্যাঁ মশাই, মহিমারঞ্জন গাঙ্গুলির পৌত্র আমি, দৌহিত্র। তাই বলুন। ফেট মানেন? নিয়তি।
নিশ্চয়ই মানি না, ঈশ্বর মানি না, নিয়তি মানি না। ক্যাপ কি বললেন? রাবিশ। আপনার মতো নাস্তিক দুবেলা আমার অফিসে আসে। আপনি মাতাল হয়েছেন। আপনি হননি? ফেট মানুন মশাই, ফেট আছে। কিরকম ফেট ছাড়া কি বলাই ফ্যামিলির একটা মেয়েকে ছেড়েছে যে আমার বউকে ছেড়ে দেবে? আরে মশাই, আমার ছোট পিসি, ওর ছোট মাসি, তাকে দিয়ে ওর বদমাইশি শুরু। নিপাকে ও সহজে ছাড়বে? তবে হ্যাঁ, বলাই বনেদি মাল, ফ্যামিলি ছেড়ে বাইরে বদমাশি করে না। বলাইয়ের সঙ্গে বউ কি? বলাই আমার ভাই, আবার বন্ধুও বটে। ওর কি কানেকশন জানেন? ওকে চটালে। মশাই, আপনি দারুণ লিবারাল, ট্রুলি লিবারাল। মিস্টার কাপাড়িয়া বললেন, আমি হচ্ছি সত্যিই লিবারাল। দিব্যনাথ বললেন, জানি। মিস্টার কাপাড়িয়া নিভাজ সুটের কালো বোতামে আঙুল রেখে বললেন, আমার পলিসি যদি ফলো করো তাহলে দেশের সব সমস্যা মিটে যায়। হাউ? মিস্টার কাপাড়িয়া নিখুঁত বাংলায় বলতে লাগলেন, দেশের সমস্যা কি বলুন? ইন্টিগ্রেশন হচ্ছে না। বহু ধর্ম, জাতি, ভাষা হবার দরুন দেশটা ভেঙে যাচ্ছে। ফুড কোনো সমস্যাই নয়। ফুড রায়ট হচ্ছে কি? চাষিরা অত্যন্ত ওয়েল অফ, সবাই রেডিও কিনছে, এমপ্লয়মেন্ট, প্রচুর লোক চাকরি পাচ্ছে, ন্যাশনাল ওয়েলথ, সকলের হাতে পয়সা আছে। নইলে হাউ কাম বাড়ি হচ্ছে, গাড়ি কিনছে সবাই, সবাই দামি মাছ মাংস খাচ্ছে। ট্রু। ভাষা আবার একটা সমস্যা নাকি? যে যেখানে আছে সেখানকার ভাষা শেখে। আমি এখানে মদ বিক্রি করছি, বাংলা শিখেছি। মাস্টার করেছেন? করতেই হবে, টেগরের ভাষা। সত্যি, ভাষার সমস্যা এইভাবে সলভ করলাম। তারপর ধর্মের দরকার কি? বার্ন ডাউন মন্দির, মসজিদ, এভরিথিং ফলো স্বামী। স্বামী জ্যান্ত ঈশ্বর, তাকে ফলো করো। যা বলেছেন। আমরা স্বামীর চিলড্রেন ইন ইন্ডিয়া, দিল্লি, বোম্বে, কলকাতা, মাদ্রাজে অফিস খুলেছি। 6000 লোককে চাকরি দেব, প্লেন আর হেলিকপ্টার কিনছি। ভারতের সব ভাষায় স্বামীর মেসেজ ছাপাবো, আকাশ থেকে ভারতের সব জায়গায় মেসেজ ছড়াবো। ইন নো টাইম সবাই স্বামীকে ফলো করবে। ট্রু। ধর্মের সমস্যাও গেল। জাতের সমস্যা? ল করে দাও, কেউ নিজের রাজ্যের জাতের ভাষার লোককে বিয়ে করতে পারবে না। বাঙালি ম্যারেজ পাঞ্জাবি, ওড়িয়া ম্যারেজ বিহারি, অসমিয়া ম্যারেজ মারাঠি, ব্যাস সব সমস্যা মিটে গেল। টনির সঙ্গে তুলি যেমন। আমি গ্রেটফুল ফর দিস। সে কি মশাই? আমি গ্রেটফুল, প্রাউড। আমিও। গ্রেট মঙ্গল অব দা ওয়াইন ট্রেড, তার সঙ্গে সম্পর্ক। আপনি বা কম কিসে? টনি ইজ এ গ্রেট বয়, তুলি ইজ এ গ্রেট গার্ল, জ্যাকি ইজ এ গ্রেট শান, জ্যোতিও ভাই। নার্গিস ইজ এ গ্রেট গার্ল, নিপা টু। আপনাদের গ্রেট ফ্যামিলি। আপনাদেরও। আপনাদের পেডিগ্রি, আপনারা জমিদার, আমরা কুলিন। দ্যাট ইজ গ্রেট। একদিন ফ্যামিলি ট্রি দেখাবো। নিশ্চয়ই দেখাবেন। তখন একটা কথা চ্যাটার্জি। কি? মিসেস চ্যাটার্জি, আপনার ছোট ছেলের শখটা? না, শি ইজ অল রাইট। আপনার ছেলে হয়ে এরকম মিসগাইডেড। নিশ্চয়ই তাই হবে। ব্যাড কোম্পানি, ব্যাড ফ্রেন্ডস, মাস্ট বি দ্যাট। জানেন আমরা বাপ ছেলে কিরকম ক্লোজ ছিলাম? শুনেছি তুলের মুখে। বেবিদের মতো। হ্যাড নো সিক্রেট ফ্রম ইচ আদার। তাই তো হওয়া উচিত। আমাকেও গডের মতো রেসপেক্ট করতো। করবে না? সাচ এ ফাদার। সেই ছেলে যখন আমার হার্ট ভেঙে দিয়েছিল। যাবেই তো। আমি যে কিরকম শখ পাই, দুঃখ করবেন না। স্বামী বলেন, ডেথ বলে কিছু নেই, শরীরটা আপনারও মরে যাবে। হেভেনে আপনাদের শরীর দেখা হবে, তখন দেখবেন ছেলে আপনার সেই রকমই আছে। দেখবো? স্বামী বলেছেন। নিশ্চয়ই। স্বামীকে আমরা ফলো করবই। করবেন? এই যে আমার স্ত্রী। ওগো, উনি কি সুন্দর সব কথা বলছেন। শোনো না, এদিকে এসো। শুনেছি, আমি পেছনেই বসেছিলাম। মিসেস চ্যাটার্জি, হুইস্কি? ধন্যবাদ, আমি খাই না। শরীর খারাপ লাগছে? না। সুজাতা উঠে গেলেন। বিনি ডাকছে। ব্যথা আসছে, ঘন ঘন আসছে, ব্যথার তরঙ্গ। ঢেউ যেন জোরে জোরে ভাঙছে, সব যেন দুলছে, আবছা হচ্ছে, আবার স্পষ্ট হচ্ছে। জ্যোতি বোধহয় রেকর্ড লাগিয়েছে। উন্মত্ত আজ। কেন বিনি? মা, তুলি ডাকছে। কেন? টনির কোন স্পেশাল বন্ধু এসেছেন? কই? বাইরে। বাইরে কেন?
গাড়ি থেকে নামবেন না। নামতে বলো। মা, তোমার পা টুলে গেল নাকি? ব্যথা করছে? তুমি বসো। না, আমি ওকে ডাকছি ভেতরে। না, আমি যাই। তুমি কেন যাবে? আমি যাই। তুলি অশান্তি করবে। তবে চলো। আমি ওকে নামতে বলি। তুমি খাবারের বাক্স নিয়ে সঙ্গে চলো। নামলে তো ভালোই, নইলে বাক্সটা দিয়ে দেব। সেই ভালো। ব্যথার সঙ্গে সঙ্গে, ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কমে যায়, গরম লাগে। সুজাতা শালটা রাখলেন, বাইরে বেরোলেন। ঠান্ডা, শীত, উত্তুরে হাওয়া, অন্ধকার, বাগান, অন্ধকার। এই অন্ধকারে যদি হারিয়ে যেতে পারেন, ফিরেও ঘরে ঢুকতেন না হয়। রাস্তায় গেটের সামনে কালো গাড়ি, কালো গাড়ি, কালো ভ্যান, জানলায় জাল, পেছনের দরজায় জাল, জানলার জাল দিয়ে হেলমেট ঢাকা মাথা। সামনে কে? ড্রাইভারের পাশে। গাড়িটা গড়চাচ্ছে, স্টার্ট বন্ধ করেনি। সাদা নিখুঁত পোশাক, পেতলের ব্যাজ, ডিসি ডিডি সরোজ পাল, বাংলা মায়ের দুরন্ত ছেলে, সিংহ হৃদয় সরোজ পাল। সরোজ পাল, তোমার ক্ষমা নেই, লেখা অ্যালুমিনিয়ামের দরজায়। ঝপ করে পড়ল। ভেতরে ব্রতী, শায়িত, নিথর, হিমশীতল সরোজ পাল। ইয়েস, আমার মা আছেন। না, আপনার ছেলে দীঘা যায়নি। নো, এগুলো বাড়িতে থাকবে না। না, ছবি পাবেন না। ছেলেকে আপনি শিক্ষা দিতে পারেননি। আপনার ছেলে গুন্ডাদের দলে ভিড়েছিল। আপনার ছেলে যা করেছিল তার ক্ষমা হয় না। আপনার উচিত ছিল ছেলের মন জেনে তাকে আমাদের হাতে সারেন্ডার করতে বলা। না, বডি পাবেন না। না, বডি পাবেন না। না, বডি পাবেন না। সুজাতা তাকালেন, সরোজ পাল তাকালো। 1084 মা, ব্রতী চ্যাটার্জির মা। একে দেখতে হবে বলেই তো আসতে চাইনি। বিনি এগিয়ে এলো। নামবেন না? না। একবারও না? না, কাজ আছে। টেনি আর তুলিকে উইশ জানাবেন। খাবারের বাক্স নিন অন্তত। দিন, তাড়া আছে। আচ্ছা, নমস্কার। স্টার্ট। গাড়ি গড়চালো, বেরিয়ে গেল। এখনো কাজ, এখনো ইউনিফর্ম। কালো গাড়ি, জামার নিচে ইস্পাতের চেনের জামা, খাপে পিস্তল, পেছনে সিটে হেলমেট পরা শান্তি। কোথায় আনকোয়াইট? কোথায় কাজ? ভবানীপুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, গড়িয়া, বেহালা, বারাসাত, বরানগর, বাগবাজার। কোথায় কাজ? দোকানে ঝাঁপ পড়বে, বাড়িতে বাড়িতে দরজা বন্ধ হবে, রাস্তা থেকে ত্রস্তে পালাবে পথচারী, সাইকেল, নেড়ি কুকুর, রিক্সা। দুপ দুপ দুপ, রাস্তায় বুটের শব্দ, ভ্যানের গর্জন, খটখট খটখট, গুলির আওয়াজ হবে। কোথায়? কোথায় পালাবে? আবার পালাবে ব্রতী। ব্রতী কোথায় পালাবে? কোথায় ঘাতক নেই, গুলি নেই, ভ্যান নেই, জেল নেই? এই মহানগরী। গাঙ্গেয় বঙ্গে, উত্তরবঙ্গে জঙ্গল ও পাহাড়, বরফ ঢাকা অঞ্চল, রাঢ়ের কাঁকর খোয়াই বাঁধ, সুন্দরবনের নোনা গাং, বন, শস্যক্ষেত্র, কলকারখানা, কয়লা খনি, চা বাগান। কোথায় পালাবে ব্রতী? কোথায় হারিয়ে যাবে আবার? পালাস না ব্রতী, আমার বুকে আয়। ফিরে আয় ব্রতী, আর পালাস না। তাকে যে সারাদিন খুঁজে পেয়েছিলেন সুজাতা, সে যে এইসব কিছুতে আছে, ছিল। আবার যদি ভ্যান চলে, আবার যদি সাইরেনের হুকুমিতে আকাশ চিরে যায়, ব্রতী যে আবার হারিয়ে যাবে। ঘরে ফের ব্রতী, ঘরে ফিরে আয়। তুই আর পালাস না। মার বুকে ফিরে আয় ব্রতী, এমন করে পালিয়ে যাস না। তোকে কেউ পালাতে দেবে না রে। যেখানে যাবি সেখান থেকে আবার টেনে বের করবে। আমার কাছে আয় ব্রতী। মা, তুমি পড়ে যাচ্ছ। বিনির হাত ঠেলে দিলেন সুজাতা। ছুটে ফিরে এলেন, ঘরের দরজায় দাঁড়ালেন। দুলছে, সব দুলছে, ঘুরছে, নড়ছে। সব দেহগুলো কে যেন নাচাচ্ছে। সব দেহ সটিত, সব দেহ সব। ধীমান, অমিত, দিব্যনাথ, মিস্টার কাপাড়িয়া, তুলি, টনি, যিশু মিত্র, মলি মিত্র, মিসেস কাপাড়িয়া। এই সব দেহগুলো সঠিত অস্তিত্ব নিয়ে পৃথিবীর সব কবিতার সব চিত্রকল্প। লাল গোলাপ, সবুজ ঘাস, নিয়ন আলো, মায়ের হাসি, শিশুর কান্না, সব চিরকাল, অনন্তকাল ভোগ করে যাবে। বলেই কি ব্রতী মরেছিল? এই জন্য পৃথিবীটা এদের হাতে তুলে দেবে বলে? কখনো না। ব্রতী। সুজাতা দীর্ঘ আর্ত হৃৎপিণ্ড চেরা বিলাপ বিস্ফোরণের মতো, প্রশ্নের মতো ফেটে পড়ল।
ছড়িয়ে গেল কলকাতার প্রতি বাড়ি। শহরের ভিতর নিচে ঢুকে গেল, আকাশ পানে উঠে গেল, হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়ল রাজ্যের কোণ থেকে কোণে, দিক থেকে দিকে। ইতিহাসের সাক্ষী যত স্তূপের অন্ধকার ঘরে থামে। ইতিহাস ছাড়িয়ে পুরাণের বিশ্বাসে ভিতে এসে কান্না শুনে বিস্মৃত অতীত, স্মরণের অতীত, গতকালের অতীত, বর্তমান, আগামীকাল সব যেন কেঁপে উঠল, টলে গেল। প্রত্যেকটা সুখী অস্তিত্বের সুখ ছিঁড়ে গেল। এই কান্নায় রক্তের গন্ধ, প্রতিবাদ, সুখী শোক, তারপর সব অন্ধকার। সুজাতার শরীরটা আছড়ে পড়ল। দিব্যনাথ চেঁচিয়ে উঠলেন, তবে অ্যাপেন্ডিক্স ফেটে গেছে?